মাথায় রাখতে হবে। নচিকেতা ব্রহ্মবিদ্যা জানতে চেয়েছে, কিন্তু ব্রহ্ম বিষয়ে তো একটা কথাও বললো না। যারা এসে চিৎকার চেঁচামেচি করে বলতে থাকে যে আত্মবিদ্যা, বা আমাকেও এসে অনেকে বলে যে আপনি সংসার বিষয়ে তো কথা বলেন কেন, আপনি সাধু, তো আধ্যাত্মিক বিষয়ে কথা বলুন, জ্ঞান ভক্তি। তো এইখানে কিছু বলছেন না এসব, যে কী করে জ্ঞান হয়ে যাবে, কি করে বড় বড় টার্ম হবে, সে পরম পুরুষোত্তম পরমাত্মা পরব্রহ্মকে প্রাপ্তির জন্য কি কি করতে হবে, এরকম টাইপের কোনো কথা বলছেন না। উপনিষদও দেখা যাচ্ছে যে কি কি না করতে হবে তার বিধান দিচ্ছেন। তুমি অজ্ঞানে থেকো না, কারা পারে যেতে পারে আর কারা পারে যেতে পারে না এই বিষয়ে কথা বলছেন। বড় কথা উঠতে পারে পার অপারের প্রশ্ন কি, এর না এই নাম ব্রহ্ম, ব্রহ্ম বিষয় বলো, ব্রহ্মবিদ্যা বলেছো না, এই হলো ব্রহ্ম, এই ব্রহ্ম বিষয়ে কথা বলো। তো দেখা যাচ্ছে ব্রহ্ম বিষয়ে কথাই বলছেন, এদিককার ওদিককার কথা বলছেন। তো একটা খুব এরপরে প্রচলিত শ্লোক আমরা শুনেছি, আমি দুটো শ্লোক একসাথে নেব, বুঝতে সুবিধা হবে। 3 নম্বর মন্ত্র, আত্মানম রথিনম বিদ্ধি শরীরম রথমেবতু বুদ্ধিম তু সারথিং বিদ্ধি মন প্রগ্রহম এবচ ইন্দ্রিয়াণি হয়ান্যাহুর বিষয়াস্তেষু গোচরান আত্মেন্দ্রিয় মনোযুক্তম ভক্তিত্যাহুর মনীষিণঃ। অর্থাৎ নচিকেতাকে বোঝাতে গিয়ে আচার্য বলছেন আত্মানং রথিনং বিদ্ধি, তুমি নিজেকে, আত্মা মানে আমি, আমরা আলোচনা করেছি, আত্মাকে রথি হিসাবে জানো। কখন আত্মা রথি? যখন এই দেহের নাম রথ। তখন বুদ্ধি কি? বুদ্ধিকে বলছে সারথি। আর বিদ্ধি মানে জানা, জানো, বিদ। মন কি তাহলে? বলছে মন প্রগ্রহমেবচ, যে লাগাম, সারথির হাতে যে লাগাম থাকে তাকে মন, বা মন মানে চিন্তা। তাহলে লাগাম যখন আছে তার সামনেও তো কিছু থাকবে। তখন বলছে ইন্দ্রিয় সকল হলো হয়ান আহু, হয়ান মানে ঘোড়া, আমরা হয়গ্রীব বলি, হয় মানে ঘোড়া। তো এই ঘোড়াগুলো হলো ওই লাগামের সাথে লেগে থাকা রথকে যে টানছে তাকে বলে ইন্দ্রিয়। তো স্তেষু গোচরান, গোচর আমরা আগে বলেছি, গো মানে ইন্দ্রিয়, এখানেও উপনিষদের মধ্যেও এই শব্দটি দেখা যাচ্ছে। শ্রীকৃষ্ণ গোচারণ করতেন, অর্থাৎ গোবিন্দ, অর্থাৎ যিনি ইন্দ্রিয়ের অধিপতি। তো গোচরান, গোচর আমরা বলি কি চক্ষু গোচর হলো, চক্ষু হলো একটি গো মানে ইন্দ্রিয়, আর চর মানে চোখ যেখানে চড়তে চাইছে, চোখ যেদিকে যেতে চাইছে, তাহলে হলো গোচর। তো ইন্দ্রিয়গুলো যেখানে চড়ে বেড়াতে চায়, বা এখন ধরে নিতে পারি সবুজ ঘাসের মধ্যেই ঘোড়া চড়িয়ে বেড়াতে চাইবে, সে চাইবে যে গিয়ে ঘাসগুলি খাই। বলছে আত্ম ইন্দ্রিয় মনোযুক্তম, দেহ মন এবং ইন্দ্রিয় এই সকলের সঙ্গে বাসকারী যে, তাকে বলা হয়েছে ভোক্তা। ভোক্তা ত্যাগর মনীষিণঃ, বুদ্ধিমান। মনীষিণ মানে যেন মনীষী, মনীষী মানে, মনীষী মানে যারা মনন করে পথ আবিষ্কার করেছে তারা মনীষী। যারা মনন মানে কিন্তু কল্পনা নয়, মনন মানে পর্যবেক্ষণ করা। আমরা মনন কাকে করি? আমরা বলি মনন, তুমি বললে দাঁড়াও আমাকে একটু ভাবতে দাও। এই ভাবনাটা কোনো কল্পনা নয়, এখন আমি তথ্যের ভিত্তিতেই এগোবো। আমি যা দেখলাম, জাজ বলবে কি, আমাকে একটু ডিসাইড করতে দাও। এই যে ডিসাইড করাটা তথ্যভিত্তিক হবে। যে তথ্যভিত্তিক মনন করেছে এবং জীবনের পথ আবিষ্কার করেছে তাকে ঋষি বলে বা মনীষী বলে। এই জন্য মনীষী কথাটা সব ক্ষেত্রে প্রয়োগ করলে সঠিক হবে না। এই মনীষীর যে মনন করার ক্যাপাসিটি তাকে মনীষা বলে। ঠিক আছে? তো এই যে টোটাল প্যাকেজটা বললো, এই রথ ঘোড়া লাগাম ইত্যাদিকে নিয়ে বলছে, এই যে এই টোটাল যে প্যাকেজ একসাথে হয়ে গেল, একেই বলা হয় কি? ভোক্তা। ভোক্তা মানে আমরা যাকে জীবাত্মা বলি। এই টোটালটা, আমি যে বলছি না আমি জল খাবো, আমি এটা ভোগ করব, আমার ওটা চাই, এই টোটাল প্যাকেজ এক না হলে এই ভোক্তার জন্ম হয় না। এই যে শ্রীকৃষ্ণ গীতাতে বারবার বলছেন কর্তা ভোক্তা মহেশ্বর, এই যে ভোক্তা, এই প্যাকেজটা দিয়ে তৈরি হয়। আচ্ছা, এই ভোক্তার মধ্যে ঘোড়াগুলো কোন দিকে যায়?
যেদিকে ইচ্ছা যাবে। আচ্ছা, ঘোড়াগুলো যদি যেদিকে যাবে সেদিকে না যাওয়ার ব্যবস্থা থাকে, যদি ঘোড়ার কোনো চারণভূমি না থাকে এই শ্লোক হিসাবে, আধার নেই, তাহলে ঘোড়া কি করবে? সারথি কার প্রগ্রহ ধরবে, কার উপর লাগাম চাপাবে? আর রথি বা কি করবে? কোনো চারণভূমি নেই। ফলে একটি সাবজেক্ট যদি সরে যায়, আচ্ছা ঘোড়ায় লাগাম নেই, ঘোড়া ধরে থাকবে কে? কন্ট্রোল করে মানে কি? রথের সাথে চিহ্ন হয়ে যাবে। তোমার রথ পড়ে থাকবে, রথকে রথই বলা যাবে না, রথকে তুমি তখন বোকা বাক্স বলো। ঘোড়া নেই তো কিসের রথ? যাচ্ছে কি করে রথ? টানবে কে? কিছু না কিছু টানার জন্য চাই। যদি সারথি নেই তাহলে বেশিক্ষণ দেরি নেই। তো এই টোটাল প্যাকেজটার মধ্যে প্রত্যেকটা জিনিস মুখ্য। তার মধ্যে একটা অ্যাভারেজ মানুষের মন কিভাবে চলে, তার যেইটা ভালো লাগে সেটাই তার প্রাণ হয়ে যায়। আমার ওকে দেখেই ভালো লেগে গিয়েছে, এই দেখতে গিয়ে আমার তোমায় মনে পড়েছে। যদি একটা মনে কিছু পড়ে গেল, তাহলে ঘোড়া ওইদিকে ছুটলো। তাহলে ধরুন এই 5টা ঘোড়া আছে, ইন্দ্রিয় 5টা ধরে নিয়েছি, 5টা ঘোড়া, তো চোখের ঘোড়া উত্তর পূর্ব কোণে ছুটছে। বাকি ঘোড়াগুলো কিরম যাচ্ছে, মানে আমাদের অবস্থাটা কিরকম, বাকি ঘোড়াগুলো টানতে টানতে দিকে যাচ্ছে। চোখ যেদিকে নিয়ে গেল, কান নাক, যেই মেয়েটিকে একটি ছেলের ভালো লেগে গেল, এইবারে তার বিষয়ে কিছু খারাপ সে শুনবে না, তাকে ছাড়া সে খেতে বসবে না, তার নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার আর রুচি লাগছে না, ঠিক আছে? তার স্পর্শ ছাড়া আর কোনো স্পর্শ ভালো লাগছে না। মানে একটি ঘোড়া ছুটলো মানে বাকি ঘোড়াগুলো টানতে টানতে ওইদিকে চললো। এটা কার হয়ে যায়? এটাই 99% লোকের হয়। কোনো ঠিক নেই। আমাদের যখন যেটা পছন্দ হলো সেই পছন্দ হিসেবে আমরা চলতে শুরু করি। যেটা বলার মুখ্য বিষয় এখানে কি, যদি ইন্দ্রিয়ের বিষয় না থাকে তাহলে পুরো প্যাকেজটাই মিনিংলেস হয়ে যাবে। এই যে কি ভোক্তা বললো, এই টোটাল অ্যাসেটটাকে ভোক্তা বলা হয়েছে। হ্যাঁ, ঘোড়া, লাগাম, বিষয় আর রথে যে বসে আছেন, সব মিলিয়ে একটা ভোক্তার সৃষ্টি হয়েছে। এটা কি কৃষ্ণমূর্তিজি ফেক আই বলেছে। বিষয় ছাড়া এই পুরো প্যাকেজটাই নেই, দুটো শ্লোকই নেই। কারণ এই বিষয় তো চালাচ্ছে, রথ ছুটছে, সারথি ধরে আছে, ঠিক আছে? তোমার ঘোড়া যেদিকে ছুটলো, সারথি তেমনই বুদ্ধি দিতে শুরু করে দেয়, এদিকে যাওয়াই ঠিক, এদিকে যাওয়াই ঠিক। যখন যেটা আমাদের ভালো লাগে আমাদের মন বলতে কি শুরু করে, ঠিকই তো আছে। সব সপক্ষে যুক্তিগুলো নিয়ে আসবো, বিপক্ষে যুক্তিগুলো আমাদের থেকে চলে যাবে। তো আমাদের ভিতরে যাকে ভোক্তা বলা হয়, যিনি ভোগ করেন, তিনি ভিতরে কোথাও বসে নেই, তিনি বাইরে দিয়েই নির্মিত হয়েছেন। উত্তর পশ্চিম কোণে ঘোড়া ছুটলো, তো ভিতরে যে রথি বসেছিল সে কেমন হবে? সেও তো এদিকে হেলে যাবে। যিনি সারথি বসেছিলেন তাকেও তখন এইদিকে এদিকে টানতে হবে। তো বিষয় যেদিকে নিয়ে যায় আমরাও তেমন হয়ে যাই। এটাই জগতের বেশিরভাগ লোকের অবস্থা। কিন্তু শুনলে শ্লোকটা মনে হবে যে একজন আত্মানম রথিনং বৃদ্ধি, তিনি শান্ত হয়ে বসে আছেন। আগে কোনো শান্ত হয়ে বসে নেই। আমাদের রথের হাল এরকম, আমরা কোনো দিকে এদিকে ঝুঁকছি, কোনো দিন ওই দিকে ঝুঁকছি। এবং এই টোটাল প্যাকেজের মধ্যে একটা ফেক আই বা অহংকার তৈরি হয়েছে, যে বলছে আমি ভোগ করছি। তুমি ভোগ করছো না, যদি ভোগ করে থাকো তুমি দুর্ভোগ করছো। কারণ না তোমার ঘোড়া তোমার বসে আছে, না তোমার সারথি তোমার বসে আছে। যেন ঘোড়াটা এদিকে যাচ্ছে, সেই আগের দিন আমরা বলছিলাম যেমন জলে কেউ পড়ে গিয়ে হাসছে। তো বেচারা চুপ করে বসেছিল, রথি মাঝখানে, হঠাৎ করে এদিকে হেলে গেল, বলে কি হলো? বলে ভোগ করছি, মজা আসছে মজা আসছে। আসলে ও কিন্তু ধরে আছে। আমাদের জীবনেতেও আমরা কনস্ট্যান্ট দুর্ভোগকে সামাল দিচ্ছি। আমাদের এই অবস্থায় যদি আমাদেরকে ছেড়ে দেওয়া হয়, আমরা সবাই যেরকমভাবে আছি, আমাদের মধ্যে ভয়ঙ্কর দেখো জ্বালা উঠবে। আমাদের কারোর ভালো লাগবে না ভাবে থাকতে। কে আছে যা চুপ করে বসে থাকতে ভালো লাগবে? অর্থাৎ রথি, রথি মানে জীবাত্মা চুপ করে বসে আছে, কারোর ভালো লাগছে না। তো আমাদের জগতের যত জোগাড় এই না ভালো লাগাকে সামাল দিতে। আমরা শান্ত বসে আছি। ভোক্তা কাকে বলে? সঠিক ভোক্তা, ভোগ করছি মানে আমি রাজার মতো বসে আছি। আমরা তো ভোগ কি বুঝি না, সামনে থালা রাখা হলো আমি খাবো, এটা নিয়ে যাও, এটা খাবো, রাজার মতো বসে খাবো। কিন্তু আমাদের হালটা কেমন? আমাদের সবসময় কিছু চাই। রাজার সামনে যদি থালা না থাকে, রাজা এরকম করতে থাকে, সে চুপ করে আর থাকতে পারছে না। তো আমাদের যা ভোগ, আমাদের যে ভোক্তা, সেই হিসাব মতো দুর্ভোক্তা। সে নিজের অবস্থা এতটাই টাইট, সেটাকে সামাল দিতে ব্যস্ত।
এখন এইদিকে পড়েছিলাম, তো বাঁ কান থেকে রক্ত বেরোচ্ছে, দাম করে ছুট লেগেছিল, ঘোড়া এইদিকে ছুটেছিল, তো এইদিকে রথ লোহারই হবে, কোনো মেটালের হবে, ধাতুর হবে, তো কানটা গিয়ে ঠেকেছিল ভোক্তার, তো কান থেকে রক্ত বেরোচ্ছে। এবার যখন সে বাঁ দিকে মাথাটা ঘোরাচ্ছে, এবার একটু ভালো লাগছে, যে ব্যথার দিকে তো আর চাপ লাগছে না, সে বলছে ভালো লাগছে ভালো লাগছে। যখন এই দিকে পড়ে গেল, তার যন্ত্রণা হলো, এই যন্ত্রণা চাপতে সে ভবিষ্যতের ভাবনা করতে শুরু করলো, কিভাবে এর থেকে মুক্তি পাবো। হাজার একটা জোগাড় হলো জীবনে। তো আমাদের জীবনের যত জোগাড় থাকে তার দুর্ভোগ কাটাতে, কারণ কি, ঘোড়া তো আমার বশে নেই, ঘোড়া আমার কথা শোনে না। কেন শোনে না? তোমার কাছে কোনো লক্ষ্যই নেই জীবনের। ছোট থেকেই আমরা জীবনের কোনো সঠিক দিশা পাই না। ছোট থেকে আমাদের কি ভুল শেখানো হয়? সব ভুল শেখানো হয়। প্রথম বেসিক ফান্ডামেন্টাল যেটা ভুল শিখিয়ে দেওয়া হয় সেটা হলো, এক বডিলি শেখায়, বডি আহার নিদ্রা এইসব আসতে থাকে, আমাদের মনে হয় আমাদের কোনো ডেফিসিয়েন্সি আছে। তারপরে পুরো সেট আপটা, আমাদের শিক্ষা ব্যবস্থাটা একটি জিনিসের উপর দাঁড়িয়ে আছে, তোমার মধ্যে কিছু ল্যাকিং আছে, এই ল্যাকিংটাকে তুমি ভরাতে থাকো, সব রকম ব্যবস্থা এর উপর দাঁড়িয়ে আছে। তো ভোক্তার ছোট থেকে বিপর্যস্ত। আর এই ভোক্তাকে ক্রিয়েট করা হয়েছে ভোগ করার জন্য। এই ভোক্তা আমরা কি বললাম, বাইরে থেকে আনা, তোমার ভিতরে কিছু বসেছিল তাকে ব্যতিব্যস্ত করা হয়েছে তা না, বাইরে থেকে প্রজেক্ট করা হয়েছে। তোমাকে বলে দেওয়া হলো, তুই যদি দেখ নর্মাল স্ট্রিমে পড়াশোনা করিস, কোনো ফিউচার নেই। কেন? এই দেখ, রামকে দেখ, শ্যামকে দেখ, যদুকে দেখ, মধুকে দেখ, এদের কারো কোনো ফিউচার নেই। সত্যিই তো তুমি দেখতে শুরু করলে যে কেন ফিউচার নেই, কেন খাচ্ছে যাচ্ছে, বলা হলো খাচ্ছে যাচ্ছে, এটা ফিউচার নয়। ওই দেখ আম্বানিকে দেখ কিভাবে থাকে, ওটাকে ফিউচার বলা হয়। প্রত্যেকটা জিনিস পুট করা হয়েছে, খাচ্ছিল বেঁচে থাকছিল। তুমি যদি এই শিক্ষা না পেতে যে আম্বানির মতো কোনো একটা বড় জীবনে বিজনেস টাইকুন হওয়া খুব প্রয়োজনীয়, তাহলে তোমার এইভাবে গালে হাত দিয়ে পিএইচডি করার, এমবিএ করার স্বপ্ন মাথায় আসতো না। একটা একটা পুট করা হলো। প্রথমে কি পুট করা হলো? ওইটা হলো আইডিয়াল, ঠিক আছে। দ্বিতীয় কি পুট করা হলো? দেখ এর এই স্ট্রিমে গিয়ে এই আইডিয়ালটা করতে পারেনি, আইডিয়ালটা জীবনে আনতে পারেনি। তো প্রথমে তোমার সামনে একটা ফেক আইডিয়াল বানানো হয়, তারপরে বলে দেওয়া হয় দেখো এটা ভুল, ভুলকে ডিফাইন করা হলো, ঠিককে তৈরি করা হলো, ভোক্তা তৈরি হলো। এবার এই ভোক্তা কি করবে? এ বলবে না, আমাকে কিছু অন্য স্ট্রিমে এর বাইরে গিয়ে বিএসসি এমএসসি এইসব করলে চলবে না, অন্য কিছু করতে হবে। এই ভোক্তা তোমার মধ্যে ছিলই না, এর প্রয়োজনীয়তা ছিলই না, একে তৈরি করা হয়েছে। অনেকেই আত্মা শব্দকে আত্মা হিসাবেই বলে দিয়েছে। আমি আগেও আলোচনা করেছি, শ্লোকের প্রথমে বললাম আত্মাকে রথী তখন বলা হবে যখন সে দেহ রথে আছে। ব্যক্তিগতভাবে এই রথীর নাম কি? যতক্ষণ যাকে পরম বা আত্মা বলা হয়, সে যতক্ষণ কোনো বস্তু হয়ে আছে বা তুমি তাকে কোনো বস্তু হিসাবে দেখছো, ততক্ষণ পর্যন্তই তাকে রথী বলা হবে। কিন্তু এটাই আমরা ঘুরিয়ে দিয়ে বলেছি, প্রত্যেক দেহের মধ্যে আত্মা বা পরমাত্মা রথী হয়ে বসে আছে। রথে তু বামনম দৃষ্টা পুনর্জন্ম না বিদ্যাতে। এই কথাটা খুব আসবে, আষাঢ় মাস আসছে একটু বাদেই, তো রথে এই কথাটা বারবার দিদি বাংলা দেখাবে। সূক্ষ্ম জিনিস অথচ সহজ জিনিস। যিনি রথী, তার কোনো নাম নেই, রূপ নেই, আকার নেই, তার রথের সাথে কোনো সম্পর্ক নেই। যেই বাসটাতে আমরা উঠি বা যেই ওলা ক্যাবে আমরা উঠি, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। কিন্তু দেখলে তো মনে হয় না দূর থেকে যে ওলা জানে না, তার তো মনে হবে না এই গাড়িটা তার ব্যক্তিগত, ও গাড়িতে যাচ্ছে, বাবা তো গাড়ি ছাড়া যাতায়াত করেই না। কিন্তু ওই গাড়ির সাথে ওর কত টাকার সম্পর্ক? 180 টাকার সম্পর্ক, 20 মিনিট পর নামিয়ে দেওয়া হবে ওকে। ওই ব্যক্তির সাথে গাড়ির আন্তরিক কোনো সম্পর্ক নেই। ঠিক তেমনই যাকে আত্মা বলা হয় তার সাথে দেহের কোনো সম্পর্ক নেই। তাকেই যখন বলা হলো কি এ গাড়ির মালিক, এবারে গাড়ির নাম্বারটা নোট করে নেওয়া হলো, আর লিখে নেওয়া হলো কি এর নাম, এই নাম লিখি আমরা, ওই প্লেটের থেকে যে নাম্বার নিলাম তাতেই ব্যক্তির নামকরণ করে দিই। তারপরে বলি কি এই গাড়ির যা কিছু হবে এ তাই। গাড়ি যদি কোথাও ঠুকে দিয়েছে, কবে ঠুকেছে, কবে দেখেছিলি তুই ওকে? বলে 18 তারিখ। আজ কত তারিখ? বলে 24 তারিখ। বলে ওই ব্যক্তিকে দেখেছিলাম, ও দায়ী, ওর কোনো সম্পর্ক নেই। আত্মা সর্বব্যাপী, সে যখনই দেহের মধ্যে দিয়ে প্রকাশিত হয় তখন রথী হয়েই প্রকাশিত।
তুমি কোনো না কোনো গাড়িতে উঠবে জীবনের যাত্রাতে। আমাদের যে আত্মা, তাকে কি বলা হয়েছে একসাথে, যে ভোক্তা ক্রিয়েট হয়েছে, জীবাত্মা। এই পুরো প্যাকেজটা দিয়ে একটা আমি নির্মিত হয়েছে, যাকে কিনা আমরা রথি বলি। ডিফারেন্স বোঝা যাচ্ছে? প্রত্যেক রথের একটি বাহন থাকবে, একটি সারথি থাকবে, একজন রথি থাকবে, একজন সারথি থাকবে, এটা নিশ্চিত। কিন্তু ওদের সারথি আর রথি নামটি বাহনকে কেন্দ্র করে, ওদের ব্যক্তিগত নাম নয়। এটা বোঝা যাচ্ছে? যিনি গাড়ি চালাচ্ছেন তার নাম ড্রাইভার মণ্ডল নয়, উনি ড্রাইভারের ভূমিকা পালন করছেন। এবং যতগুলি গাড়ি থাকবে প্রত্যেক গাড়িতে একটি ড্রাইভার থাকবে। ঠিক তেমনি যখনই জন্ম মৃত্যু হবে তখনই প্রত্যেকে আমি বলবে, কিন্তু এই আমির মধ্যে কোনো যোগাযোগ নেই। সিমিলার আর সেম এক নয়। প্রত্যেক গাড়িতে ড্রাইভার থাকবে এবং একজন বসে আছে যার জন্য গাড়ি চালানো হচ্ছে না। কেন যাবো বেকার বেকার? ড্রাইভার তো রাস্তায় এমনি এমনি পেট্রোল পোড়াবে না, কাউকে নিয়ে যাচ্ছে। এই যে ভিতরে ব্যক্তিরা বসে আছে, এর সাথে গাড়ির কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই, কিন্তু মনে হয় ব্যক্তিগত সম্পর্ক আছে। ঠিক আছে? তো আত্মানাম রথিনাং বিদ্ধি, আত্মা ততক্ষণ অবধি রথি বলে বোধ হয় যতক্ষণ সে গাড়িতে বসে আছে বা রথে বসে আছে। ব্যক্তিগতভাবে ওর নাম হলো অমিত সিং। অমিত সিংকে ততক্ষণ পর্যন্ত আমরা প্যাসেঞ্জার বলবো যতক্ষণ গাড়িতে বসে আছে। ঠিক আছে? শরীরম রথমেবতু, শরীর মানে শুধুমাত্র দেহ নয়, যে কোনো ভৌতিক, যে কোনো অস্তিত্ব, যে কোনো মেটেরিয়াল, তার একটি বিশিষ্টতা থাকবে। ওই বিশিষ্টতার নাম কি? আমি। এই যে এ কি বললো? এ বললো আমি। এবারে এ বললো আমি, এও বললো আমি। দুজনেই আমি বললো, কিন্তু আওয়াজ তো আলাদা আলাদা হলো। এই যে আলাদা আলাদা আওয়াজ হলো, এই ফেক আওয়াজের নাম জীবাত্মা। ঠিক আছে? কিন্তু প্রত্যেকেরই একটি ধর্ম সে প্রকাশ করে দিল। আমি যদি এর ভিতরে আঙুলটা ঢুকিয়ে দিই জলের ভিতরে, এর একটা ধর্ম আছে, আমার হাতটা ভিজবে। কিন্তু আমি এইখানে যদি হাতটা দিই, আমার হাত ভিজবে না। ক্লিয়ার? তো প্রত্যেকেরই আমার এই আঙুলের উপর কিছু এফেক্ট আছে, ঠিক আছে? এগুলো এদের বিশিষ্টতা, একেই জীবত্ব বলা হয়। তো শরীরং রথমেবতু, এগুলি এক একটা শরীর, প্রত্যেকটি এক একটি শরীর, এবং প্রত্যেক শরীরের মধ্যে একটি আমিত্ব আছে, তার নাম আত্মা, অর্থাৎ জীবাত্মা, তার ব্যক্তিগত জীবত্ব। আমরা একটু আলোচনা করলাম, এই ব্যক্তিগত জীবত্ব কোনো ভ্যালিডিটি নেই, যাকে পরমাত্মা বলা হয়। আমি কেন এই কথা বলছি? কারণ এই শ্লোকটিকে অনেক আগে থেকেই করাপ্ট করা হয়ে গিয়েছে। পরমাত্মার কোনো যোগাযোগ নেই এর সাথে, তিনি তো সব কিছুর মধ্যে আছেন। এর আমি আর এর আমিকে যদি এই ফর্ম নিরপেক্ষভাবে দেখা হয়, শুধু আমি হিসাবে দেখা হয়, তো কোনো তার ফর্ম নেই। কিন্তু যখনই টব হয়ে বা গ্লাস হয়ে দেখা যাচ্ছে, তার মধ্যে আওয়াজের ভিন্নতা এসে যাচ্ছে। এটা জীবত্ব। উপনিষদ বলছে এই জীবত্ব কল্পিত, এই জীবত্ব ফেক। কারণ প্রত্যেকের মধ্যে এটা আছে, কিন্তু সূত্র তো এক, জিনিস তো এক। বুদ্ধিম তু সারথিম বিদ্ধি, বুদ্ধিকে সারথি। রথি যা বলবে সারথি তাই করবে। যদি সত্যি সত্যি আমাদের মধ্যে কোনো নিরপেক্ষ, আমরা যদি আমিকে বুঝতাম যে আমাদের মধ্যে সকলের মধ্যে কোনো আলাদা আলাদা আমি বসে নেই, তাহলে আমার বুদ্ধিকে কে চালাতো? রথি চালাতো। রথি সবসময় বুদ্ধিকে চালাবে। কিন্তু আমাদের রথি তো করাপ্ট, একবার এদিকে কানে তার রক্ত পড়ছে, আর একদিকে এদিকে কানে তার রক্ত পড়ছে। তো এ বুদ্ধি সারথিকে গাইড করছে। সারথি বলছে কি? সারথি বার্তা দিচ্ছে ভিতরে যে দেখো ঘোড়া দিকে যাচ্ছে, আমাদের রথি হেল্পলেস। ও বলছে চলো তাহলে ওইদিকে। ওর কিছু করার নেই, ও হেল্পলেস। যিনি ছিলেন রাজা, তিনি হেল্পলেস হয়ে গিয়েছেন। একেই বলে নির্গুণের সগুণ হয়ে যাওয়া বা পরমাত্মার জীবাত্মা হয়ে যাওয়া। ক্লিয়ার হলো এত অবধি? যিনি পরমাত্মা, ঠিক আছে, তাকে আমরা ভেদ করে ফেলেছি জীবাত্মা রূপে। এবং কত রকম জীবাত্মা? 800 কোটি মানুষ হিসাবে হচ্ছে 800 কোটি জীবাত্মা। 800 কোটি জীবাত্মার প্রত্যেক জীবাত্মার একটি মেকানিজম আছে, তার নাম বুদ্ধি। ঠিক আছে? এর যে বুদ্ধি হবে এটা প্লাস্টিক বুদ্ধি বলা হবে, এর যে বুদ্ধি হবে এটাকে কাঁচ বুদ্ধি বলা হবে।
বোঝা যাচ্ছে? প্লাস্টিক প্লাস্টিকের সপক্ষে যুক্তি দেবে, আর কাঁচ কাঁচের সপক্ষে যুক্তি দেবে। ঠিক আছে, দুজনেরই বুদ্ধি এক। যখন এ করাপ্টেড হবে না, তুমি যখন এর আমিত্ব বুঝতে পেরেছো, তখন মাত্র বুদ্ধির নাম বিবেক, এবার সঠিক চলবে। নাহলে কিন্তু আমাদের কারোর বুদ্ধি সঠিক চলছে না, বায়াসড বুদ্ধি। যখনই আমাদের যেটা ভালো মনে হয়, আমরা তার সপক্ষে আমাদের সারথি যুক্তি দিতে থাকে। আমরা প্রথমে আলোচনা করলাম কি, আমাদের মধ্যে একটা ফেক ভোক্তা তৈরি হয়েছে, অর্থাৎ জীবাত্মা তৈরি হয়েছে। বাইরে থেকে যা কিছু আসছে আমাদের মধ্যে, তাই আমাদের রথি হয়ে যাচ্ছে, রথি সেজে বসে পড়ছে। ঠিক যেমন ওলা ক্যাব প্যাসেঞ্জার তোলে, এবার ও যা বলবে সেদিকেই ড্রাইভার যেতে বাধ্য। ঠিক আছে, এই গাড়ি কারণ নয়। বোঝা যাচ্ছে? এই মেকানিজমটা যে জানে, একটু আগে আমরা আলোচনা করলাম, সে ব্যতিব্যস্ত হয় না। তোমার নাহলে দেখলে কি হবে, ওলা ক্যাবের কি মনে হবে? ওলা ক্যাবে যদি গ্রাফ করা হয়, এই দিক দিয়ে গেল, আবার ওদিকে গেল, ওদিকে গিয়ে আবার এদিকে ফিরে এলো, আবার এদিকে 3বার যাতায়াত করলো, এ কেন পেট্রোল খরচা করছে? কারণ কি, তুমি এই পুরো সেট আপ জানোই না যে ওর মধ্যে একজন প্যাসেঞ্জার বসে, একজন সারথি আছে, ওর কাজ এরকম। এই মেকানিজমকে জেনে যাওয়ার নাম অধ্যাত্ম। যে জানে না, সে ব্যতিব্যস্ত, আমার তেল পড়ছে, খেলা বুঝতে পারছি না। তোর যদি ঘুরতেই হয় বাবা, তুই চারিদিকে ঘোর, তুই এদিক ওদিক যাতায়াত করছিস কেন? একই রাস্তায় 3বার যাচ্ছিস কেন? যে জেনে গেছে তাকে ব্রহ্মবিদ বলা হয়েছে। এটা কি আমি বলি যে মায়ার খেলা জেনে গেছে সে ব্রহ্মবিদ, সে নিশ্চিন্ত, ও মালিক কি বলবে আমার জানা আছে কি হচ্ছে খেলাটা। কিন্তু যদি একটা অজানা লোককে দেওয়া হয়, সে বলবে দেখো এই দমদমে ঢুকেছিল, সেই নিউটনে গেল, এবার তো তুই একান্তই ঘুরতে হয়, যা তুই রাজারহাট ওই দিক দিয়ে বেরিয়ে দিয়ে বিশ্ব বাংলা হয়ে গিয়ে হাওড়া চলে যা। না, এদিকে এদিকে 3বার যাতায়াত কেন করা হলো? বেকার বেকার তেল নষ্ট হচ্ছে। ও খেলা জানে না। আর কি বলেছে, এই বুদ্ধির পরে কি? এই বুদ্ধির পরে মন। যেমন বুদ্ধি আসবে, যেমন বুদ্ধি, তারপরে মন। বুদ্ধি বলে দিল কি, এই গাছটা আমার চাই, এবার মন এর গুণাগুণ নিয়ে ভাবতে শুরু করবে। বুদ্ধি বললো এই গাছটা আমার চাই না, মনের দোষ ভাবতে শুরু করবে। লাগাম, সারথি এদিকে হেলে গেছে মানে 4টে ঘোড়ার লাগামই এদিকে হেলে গিয়েছে, গোলমাল হতে শুরু করবে। ঠিক আছে, তখন ও বলে দিল, তার সাথে আমরা আলোচনা করলাম আগে, ইন্দ্রিয়ানি হয়ানাহ, ইন্দ্রিয়গুলোকে ঘোড়া বলা হয়েছে। বিষয়ান তেষু গোচরান, যে কোনো ইন্দ্রিয়কে নয়, চোখ কান নাককে বলে দেওয়া হলো না, যে যে যার ইন্টারেস্টে ছুটছে। তুমি একটুখানি নাম পাওয়ার জন্য কি কি না করে ফেলো। আমি যাতে ভালো হতে পারি, কানের সুখ, বুকটা ফুলে ফুলে উঠলো। একটু স্পর্শ পাওয়ার জন্য মানুষ কি কি না করে। বলছে এই যে গোলমেলে ব্যাপারটা, কি রকম ইন্দ্রিয় করবে? এই গোলমেলে ব্যাপারটা সেই ইন্দ্রিয় করছে, যাই গোচর হচ্ছে তার দিকে সে ছুটছে, যাই প্লেজারেবল তার দিকে যে ছুটছে। এসি চলছে তো ঘুম পাচ্ছে, গোচরান চলে গেল। এই ব্যক্তির কাছে সঠিক কোনো মাপদণ্ড নেই। কিন্তু মূল ফান্ডামেন্টাল গলত কোথায়? যখন রথি করাপ্টেড হয়, রথির রথের উপরে কোনো বশ নেই। আত্মেন্দ্রিয় মনোযুক্তম, এই যে টোটাল অবস্থা এতক্ষণ বলা হলো, একে ভোক্তা বলা হয়। এর নামই রাম, শ্যাম, শুভঙ্কর, অর্ণব, মধুরিমা এটসেট্রা, যারাই শুনছে তারা সবাই আমাদের যে একটি নাম, এই ফুল প্যাকেজটার নাম মাথায় রাখো। আর এই ফুল প্যাকেজকে কে চালাচ্ছে? বাইরের জিনিসপত্র। হিসাব মতো সব থেকে রথের মধ্যে সব থেকে নিকৃষ্ট কে? ঘোড়া। উচিত তো হওয়া ঘোড়া, কারণ ওই তো লাস্ট ডিউটি পালন করবে। উপর থেকে রথি বলবে সারথি এদিকে চলো, সারথি টানবে। আর এরা সব থেকে নিকৃষ্ট, নিচের লেভেলের, কিন্তু এরা এখন সব থেকে উপরের লেভেলের আছে। এইটা হলো আমাদের কেস উল্টো হয়ে গিয়েছে। ঘোড়াই যখন রথ চালায়, ঘোড়াই যখন রথ চালায় তাকে ভোক্তা বলে মনীষীরা। আত্মার কথা বললো না, এই কি সব কর্তা ভোক্তায় ফেসে আছে। আচার্য খুব ভালো করে জানে, বলতে তো হবে আমাকে এই ফেক বিষয়গুলোতে, কারণ গোলমাল তো এরাই করেছে। রথি বা আত্মা তো নিষ্ক্রিয়, সে তো কখনো কিছু বলে না। গোলমাল করেছে এই আত্মার স্থানে একটু সাইড দাও দাদা বলে,
একটি ফেক রথি বসে গিয়েছে, যার নাম জীবাত্মা। একটা ভ্রান্তি এসে গিয়েছে। এই প্যাকেজটা যখন আমাদের মধ্যে চলে, আমাদের মধ্যে যে ভ্রান্তি ওঠে তার নাম জীবাত্মা। আমাদের মনে হয় আমি কানের, চোখের, নাকের সুখ ভোগ করছি, আজ্ঞে নয়, আপনি ভোগ করছেন না, আপনাকে ভোগ্য বানানো হয়েছে। এটাই ঈশাবাস্যী উপনিষদে বৈরাগ্য শতকমে ভোগানা ভুক্তা বয়মেব ভুক্তা। কথা ছিল আমি ঘোড়াকে ভোগ করব, কিন্তু এখন ঘোড়া যেদিকে ভালো লাগে আমি সেদিকে ভুক্ত হয়ে যাই। তবু আমার টনটনে কিন্তু প্রচণ্ড অহংকার আছে ভাই, আমি রথি। ঘোড়া ডান দিকে ফেলে, বাঁ দিকে ফেলে, আমি হেসে বলি হ্যাঁ একটু ভাল লাগলো তাই ওদিকে গেলাম, কোনো হোল্ড নেই আমার। যদি এতই আমাদের রেগে যাওয়া, আমাদের বৃত্তি বিজয়, যারা বড় বড় কথা বলে, এত কিছু যদি আমার হাতে থাকে, তাহলে তুমি আদারওয়াইজ করে দেখাও, বিকল্প করে দেখাও। আমরা বলি কি আমার ভালো লাগছে তাই আমি যাব, শিওর তোমার ভালো লাগছে, তোমার হোল্ড আছে তাতে, তোমার ভালো লাগার উপরে, তাহলে ঠিক আছে একটুখানি ঠিক বলে দাও, আমি যাব না বলে দাও দেখি। যদি যাওয়া তোমার হাতে থাকে তাহলে না যাওয়াও তোমার হাতে আছে, সেটা বলতে তো পারি না। তুই আমি কোনো একটা কোর্স করব, আমি বলে দিলাম যে আমি এই ফিল্ডে পড়বো, কেন? যুক্তি কি? কোনো যুক্তি নেই যখন তোমার কাছে, তখন তোমার বুদ্ধি করাপ্টেড, কোনো বিবেক নেই। তুমি বলে দিলে যে আমি কমার্স স্ট্রিমে পড়বো না, আমি মেডিকেলে পড়বো। এই যে টোটাল কথাটা তুমি বললে, এর পিছনে কতখানি বিবেক আছে সেটা দেখতে হবে। যদি বিবেক না থাকে, এটা তোমার কালেকশন বাইরে থেকে কেউ কেউ তোমার মাথায় ভরে দিয়েছে। যখনই তোমার মাথায় এরকম কিছু ভরে দেওয়া হলো, তুমি বললে কি ইটস মাই চয়েস, এর নাম ভোক্তা। এবারে এ দুঃখ ভোগ করবে, সুখ ভোগ করবে। মেডিকেলে পড়ার জন্য যা যা সুখ দুঃখ দুয়েরই ভোক্তা এ হবে। এই ভোক্তা মনে করে যে ও এটা চয়েস করেছে, আগে নয়, এটা প্রজেক্টেড হয়েছে। আর ও বলবে কি আমার চয়েস। ঠিক আছে, তাহলে একটা কাজ করো, একটু আর্ট স্ট্রিমে গিয়ে দেখিয়ে দাও, তোমারই যখন চয়েস, তো আদারওয়াইজ তো করতেই পারো। আমাদের ইন্দ্রিয় আমাদেরকে চালাচ্ছে, এই অবস্থাটা বলা হলো। আত্মার কথা কোথাও এখানে বলা হয়নি, কিন্তু এই শ্লোকটাকে অনেকে আত্মা আত্মা বলেও চালিয়ে দেয়। এরপরেও দুটো শ্লোক একসাথে যাবে, 5 নম্বর আর 6 নম্বর মন্ত্র। হ্যাঁ, यस्तु विज्ञानवान भवति अयुक्तेन मनसा सदा तस्य इंद्रियाणि वश्यानि दुष्टाश्मा इव सारथेः। এবার পরেরটাই তার বিপরীত বলছে, यस्तु विज्ञानवान भवति युक्तेन मनसा सदा तस्य इंद्रियाणि वश्यानि सदाश्वा इव सारथेः। দ্বৈত নিয়ে কথা বলছে, অদ্বৈত আত্মার কথা প্রশ্ন ছিল, কথা দ্বৈত নিয়ে বলছে। এর পরের দুটো শ্লোক সেরকম ভাবেই বলবে, অদ্ভুত ব্যাপার। বিপরীত বলছে, বিপরীত মানে দ্বৈত। মাথায় রাখ, এটা খুব ক্রুশিয়াল জিনিস। প্রত্যেক ব্রহ্মচারী, প্রত্যেক সাধু, প্রত্যেক সাধক যেই সত্যকে চায়, তাকে কেন দাঁতে দাঁত চেপে গুরুর কথা শুনতে বলা হয়? কেন তার মুক্তিকে প্রথমেই স্বাধীনতাকে অগ্রাহ্য করা হয়? কারণ সে একটি ধারণা নিয়ে এসছে যে মুক্তি কি হয়, সাধুত্ব কি হয়, সততা কি হয়। সে তার অবস্থা সম্পর্কে ওয়াকিবহাল যদি নিজে হয়ে যেত, তাই তার গুরুর দরকার পড়তো না। আর গুরুকে তো ওই নিয়ে কথা বলতে হবে, আর সে এবার ছুটে পালাবে, কারণ তার মনে হবে মুক্তির কথা শুনতে এসেছিলাম, শালা বন্ধনের কথা বলছে, অদ্বৈতের কথা শুনতে এসেছিলাম, দ্বৈতের কথা বলছে, সে ছুটে পালাবে। তখনই নিয়ম করে দেওয়া হলো, চুপ করে শোনো, শুনতে শেখো, বসতে শেখো, বুঝতে শেখো, গোশালা পরিষ্কার করতে শেখো, জুতো পরিষ্কার করতে শেখো। এটি খুব প্রয়োজনীয়তা ছিল। তো কথা যদি সঠিক বলতে হয়, অদ্বৈতের কথা। আর শ্রীরামকৃষ্ণের ভাষায় বড্ড বুদ্ধিমান ছিলেন শ্রীরামকৃষ্ণ, বলে দিলেন আস্তে করে, বেদে তো আভাস মাত্র। দ্বৈতের যত কথা বলবে, তুমি 1 লক্ষ বই লিখে নাও, তা আভাস মাত্র হয়ে থাকবে। কেন শব্দ এনেছো না, অশব্দমকে শব্দে এনেছো না, গোলমাল করে দিয়েছো। এই 1 মার্ক কখনোও তুমি পাবে না। তুমি 99 অব্দি পেতে পারো অদ্বৈত বিষয়ে কথা বলতে গিয়ে, 100 কখনোও নয়, কেউ নয়। বলেছে এখানে স্টেপ মার্কিং কাটা চলে গিয়েছে। বলছে যে সর্বদা বিবেকহীন বুদ্ধি আর অযুক্তেন অবশীভূত মন দ্বারা চলে, তার ইন্দ্রিয় সকল অসতর্ক সারথীর এবং দুষ্ট ঘোড়ার মতো অবশীভূত হয়ে পড়ে। জাস্ট কথাগুলোকে নেওয়া হয়। বিজ্ঞানবান, এখানে বলছে প্রথমে অবিজ্ঞানবান। বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান।
কি বিষয়? বলছে যার সারথির বিশেষ জ্ঞান নেই, যে সারথি ঘোড়ার টেন্ডেন্সি জানে না। আমাদের বুদ্ধি যখন আমাদের প্রবৃত্তি বিষয় ওয়াকিবহাল নয়, আবার একটু আমি মনে করে দিচ্ছি, কোনো আত্মার কথা নেই এখানে। কি সব বুদ্ধি প্রবৃত্তি এইসব কথা চলছে। নচিকেতার তো বিরক্ত হয়ে ওঠা উচিত। আমি বললাম তৃতীয় বরেতে আত্মার বিষয় আমাকে বড় বড় কথা শোনাও, নির্বিকল্পত্বাৎ, নির্গুণত্বাৎ, এইসব শোনাও, আর তুমি কি সব অবিজ্ঞান, কি সব অযুক্তেন, সব দিয়ে শোনাচ্ছ। তুমি তো নেগেটিভ মানসিকতার। পজিটিভ কিছু দাও আমাদেরকে, মোটিভেট করো। মোটিভেট করার মতো কিছু বলছেন না। বলছেন অবিজ্ঞানবান বিবেকহীন বুদ্ধিযুক্ত, যার কি বিষয় বিবেক নেই? ইন্দ্রিয় সকলের বিষয়। সারথি কার সাথে রিলেটেড? সারথি ঘোড়ার সাথে রিলেটেড হবে, ড্রাইভার ড্রাইভিংয়ের সাথে রিলেটেড হবে, তার চাকা, গাড়ি, তার পার্টস, ইঞ্জিন, এই বিষয়ে ধারণা থাকবে। যার গাড়ির টেন্ডেন্সি বিষয়ে ধারণা নেই, সেই ব্যক্তি হলো অবিজ্ঞানবান। এবার বলছে তার গাড়ি কেমন চলবে? বলছে অযুক্তে না, যুক্ত নেই। কেন অযুক্তে না বললো? কেন? অবশীভূত বলছে, অর্থাৎ যার জীবনে কোনো রকম যোগ মানে কি? একত্রিত হওয়া। যার জীবনে কোনো একীভূত একমুখী কোনো লক্ষ্য নেই, সে অযুক্ত। যে নিজের টেন্ডেন্সি জানে না এবং যে কোনো সঠিক লক্ষ্যে চলছে না। সঠিক লক্ষ্য কি জীবনে? একমাত্র সঠিক লক্ষ্য হতে পারে আত্মা। আত্মা মানে ধরে নিচ্ছি আপাতত আমরা একমাত্র নিশ্চিত যে কোনো বিষয় হতে পারি এই আমিকে নিয়ে, কারণ সব কিছুর মধ্যে আমি বসে আছি এবং আমি আমার টেন্ডেন্সি বিষয়ে কোনো ধারণা রাখি না। একেই অবিজ্ঞানবান অযুক্তে না বলি। আমি আমার টেন্ডেন্সি বিষয়ে কোনো ধারণা রাখিনি, অবিজ্ঞানবান, নিজের বিজ্ঞান জানি না, নিজের টেন্ডেন্সি জানি না, অর্থাৎ আমি নিজের থেকেই বিচ্ছিন্ন হয়ে আছি, বিযুক্ত হয়ে আছি, অযুক্ত হয়ে আছি। আমরা জগৎ বিষয়ে সব জানি, শুধু নিজের বিষয়ে জানি না। এইরকম যার বুদ্ধি, যে বলে আমি তো ঠিক জানি, একদম আমি যা পারসেপশন করছি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে একদম 100% ঠিক আছে, এই ব্যক্তি জীবনে দুষ্ট অশ্ব বা দুষ্টতা নিয়ে আছে। জগতের যন্ত্রণার কারণ হয়। দুষ্ট অশ্ব কি করবে? এদিক ওদিক ছুটবে আর ভিতরের রথি ক্ষতবিক্ষত হতে থাকবে। আমাদের জীবন এই জন্যই এমন ক্ষতবিক্ষত থাকে, কারণ আমরা নিজেদের বিষয়ে কিছু জানি না, ঘোড়া বিষয়ে জানি না, আমাদের পঞ্চ ইন্দ্রিয় কিভাবে অ্যাক্ট করে এটা আমরা জানি না। এবং ধর্মের ক্ষেত্রেও এটা হয়, ধর্মের ক্ষেত্রে বরং বেশি হয়। ধর্মক্ষেত্রে কি বলে দেওয়া হয়েছে? প্রচলিত ধর্মের ক্ষেত্রে তুমি ঘোড়া নিয়ে আলোচনা করবে না, কারণ কামক্রোধ নিয়ে আলোচনা করা ছি 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 ছি, একদম না, এই নিয়ে বলা যাবে না। পরম পুরুষোত্তম, পরমাত্মা, তুলসী, চন্দন, এইসব নিয়ে কথা বলো। ফুলের গন্ধ, সুবাস, কস্তুরী, ধূপ, এইসব নিয়ে কথা বলো। আর যেখানেই কামক্রোধের কথা আসবে ছি 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 রাম নাম, তুমি যেসব নিয়ে আলোচনা করবে না তুমি তাই হয়ে যাবে। এসব নিয়ে কথা বলোই না, নিজের টেন্ডেন্সি একদম জানবে না। জানলেই জ্বালা উঠতো, সেই জ্বালা থেকে যে বৈরাগ্য আসতো, তার থেকে যথার্থ ধর্ম আসতো, কিন্তু ওটা আনতে দেওয়াই হলো না। বলেই দেওয়া হলো ঘরে খুব জ্বালা হচ্ছে, চলো মন্দিরে চলো, মন্দিরের পরিবেশটা একটু বদলে গেল। এবার বলে দেবো একটু প্রাণায়াম করো, শরীরের পরিবেশটা একটু বদলে গেল, তো আমরা খুব রিল্যাক্স হয়ে গেলাম। কিন্তু অবস্থা কি? অবিজ্ঞানবান অযুক্তেন, ব্যক্তি জানতে পারল না। আর যে নিজের টেন্ডেন্সি জানে না, সে কখনো জগতের টেন্ডেন্সি জানতে পারবে না, কারণ আমরা মোটামুটি একই রকম সবাই। কাম, ক্রোধ, লোভ, মোহ সবার মধ্যে মোটামুটি এক। যে নিজেরটা জানে না সে অন্যটাও ধরতে পারবে না। তো তার জীবনই অবশ্যানি, অবশীভূত হয়ে পড়ে, তার কোনো হোল্ড থাকে না। সে এসে বলবে, আমাদের প্রত্যেকের জীবনে আমরা বলে থাকি এই কথাটা, কেন যে করছি বুঝতে পারছি না, ইচ্ছা নেই মহারাজ, তবুও কি করব, বলুন কি করব। এই এই শব্দগুলোই প্রমাণ। আগে তো করে ফেলেছি, এখন কি করব। এই সব শব্দগুলি প্রমাণ অবিজ্ঞানবান অযুক্তেন। দুটো কথাতেই ধরে ফেলবে। যেই বলছে কি করব জেনে নেবে তার হালে রাখ। এবং
শুধু তার হাল এইরকম না, সে তার আশেপাশে তার পরিবার, সম্পর্ক, আত্মীয় পরিবার, সমাজে যা কিছু জোগাড় করেছে সে তো তার স্ট্যান্ডার্ডে জোগাড় করবে, ওই স্ট্যান্ড পয়েন্ট থেকে জোগাড় করেছে। তার মানে সে একা নিজের ক্ষতি করেনি, মোটামুটি কয়েক ডজনে সর্বনাশ করে চলেছে। তো যে আধ্যাত্মিক নয়, যে ব্যক্তি, যে নিজেকে জানে না, সে শুধু নিজের নয়, সকলের একসাথে ক্ষতি করে চলেছে। এটি ব্যক্তিগত কর্মফল, সমষ্টিগত কর্মফল। বাবা তো সন্তানের জন্ম দিয়েছিল খুব ভালো আনন্দের সাথে, কিন্তু বাবা নিজেই এমন যে তার সন্তানের ক্ষতি করে ফেলবে, এবং বাবা ভুল ধারণায় থাকবে, ভোক্তা, যে আমি তোর কল্যাণ করছি। এর বিপরীতটি বলে দিয়েছে, কিন্তু যে সর্বদা বিবেকবান, বুদ্ধিযুক্ত, বশীকৃত মনে থাকেন, তার ইন্দ্রিয়গুলি দক্ষ সারথীর মতো, শান্ত স্বভাব ঘোড়াগুলির মতো বশীভূত থাকে। টোটাল প্যাকেজটাই কিন্তু বলে দিচ্ছে কিছু ঠিক করা নিয়ে, কিছু প্রাপ্তির জন্য নয়। এখানে দেখো রথি নিয়ে কোনো কথা বলা হলো না এই দুটো শ্লোকের মধ্যে। রথি তো মূল ছিল, রথি গেল কোথায় তোমার এখান থেকে? আচার্য জানেন যে রথি তো ফেক ক্রিয়েট হয়েছে, খেলা তো এরা খেলছে। ওই ঘোড়া যা বলেছে, ঘোড়া যা খেয়েছে, ঘোড়া যখন হাঁকছে, হ্যাঁ, ঘোড়া যখন খেতে চালছে, ঘোড়া যখন পা ছটকাচ্ছে, তখনই রথ নড়ছে, তখনই রথ কাঁপছে। যেমন যেমন করছে ঘোড়া তেমন তেমন চলছে। ফলে রথির কথা বলোই না, রথি তো এখানে ভুলভাল ক্রিয়েট হয়েছে। খেলা তো খেলছে কে? ঘোড়া, ঘোড়ার সাথে লাগাম, লাগামের সাথে বুদ্ধি, এই তিনটে মিলেই কি তৈরি করেছে? ফেক রথি। একটু কথাটা অন্যরকম লাগছে শুনতে, কিন্তু সবাই নর্মালি এটা কিভাবে ব্যাখ্যা করে দেবে যে একজন রথি তো শিওর শট বসে আছে। কোনো শিওর শট রথি বসে নেই, আমারই অবিবেক রথি হয়ে বসে আছে। এই টোটাল প্যাকেজটা মিলে একটা ভুল জিনিস ক্রিয়েট করে দিয়েছে ভিতরে। এটাকে ঠিক করলেই যে বুদ্ধি বেরিয়ে আসে, যে এই ব্যাপার যে সঠিকভাবে জীবন চলতে শুরু করলো, একে আত্মিক জীবন বলে, কি আত্মা বলে, যথার্থ আত্মা বলে। যতক্ষণ পর্যন্ত সারথি, লাগাম আর ঘোড়া গোলমাল করছে, ততক্ষণ পর্যন্তই যে সঠিক আত্মা আছে তা কখনো প্রকাশিত হবে না, বরং ফেক আত্মা এসে সামনে বসে যাবে। শ্রীরামকৃষ্ণ একটা পর্দা ধরে উদাহরণ দিয়েছিলেন, সামনে সব কথা পর্দা নিয়ে হচ্ছে, কারণ ইনি যে পিছনে বসে আছেন, সামনে যে একটা পর্দা থাকে, এনাকে নিয়ে নাথিং টু ডু, কিচ্ছু করার নেই। এ নড়ে না চড়ে না, অশব্দম, নিষ্ক্রিয়, নির্বিকল্প, নির্গুণ, এ কিছু করে না, যা করে। তো আমরা কি করে একে ছাড়া বসে আছি? বলছে একে ছাড়া বসে নেই, এই পর্দার সামনে একটা ফেক, একটা মিথ্যা প্রতিকৃতি তৈরি হয়ে গেছে, আমরা তাকেই পুজো করছি। যখন পুরী জগন্নাথ মন্দিরে যাওয়া হয়, এখন বোধহয় জ্বর হবে এই স্নানযাত্রার পরে, বলে একটা 1 মাস বন্ধ থাকে, তো সামনে পর্দা ফেলে দেওয়া হয়, তো ওর প্রতিনিধি একটা ছবি এঁকে রাখা হয়, ঠিক আছে, প্রদীপ টদীপ জ্বলতে থাকে, এর ধারণা। তো এই যে সামনের প্রতিকৃতিকে দেখেই সবাই জগন্নাথ হিসেবে পূজা করছে, ঠিক তেমনি আমাদের মধ্যে যে ফেক ভোক্তা তৈরি হয়েছে, তাকেই আমরা আমি বলে এর সেবা করে চলেছি। পিছনে তো আত্মা নিষ্ক্রিয় হয়ে বসে আছে। তো যমরাজ বলছেন বা আচার্য বলছেন, যা করার তো এই পর্দা নিয়ে করতে হবে। জগন্নাথ কখনো তার স্থান থেকে নড়ছেন না, গোলমাল সামনে হয়ে আছে। তো সামনের জিনিসপত্রকেই ঘাঁটাঘাঁটি করতে হবে, জীবনের তথ্যকে ঘাঁটাঘাঁটি করলেই বিজ্ঞান আর অবিজ্ঞান বেরিয়ে আসবে। বিজ্ঞান মানে আত্মাকে বিশেষভাবে জানা নয়, বিজ্ঞান মানে নিজের বৃত্তিগুলিকে সঠিকভাবে গভীরভাবে বুঝে যাওয়া। এই ফেক তৈরি করবে, এই ফেক কর্তা তৈরি করেছে। তো যার মন এটা বুঝে গিয়েছে, বা যার অন্তঃকরণ, বা যে বুঝে গিয়েছে, কি বুঝেছে সে? আমি ভাই গোলমেলে, আমি যতদূর অবধি আছি আমি গোলমাল করব। আত্মাকে বোঝা যায় না, বোঝার দরকার নেই, সম্ভব নয়। বুঝে যাওয়া হয় যে আমি আমার ফেক জীবনের, মিথ্যা জীবনের কারণ। এটা যে বুঝে গিয়েছে, তার দেহ, মন, ইন্দ্রিয়, জীবনের যাত্রা সঠিকভাবে চলতে শুরু করে, সঠিক লক্ষ্যে চলতে শুরু করে। ক্লিয়ার?